হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে অক্টোবর মাসের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে ডিসকাস করব সম্পূর্ণ বাংলা ভাষায়, এবং বেশ কিছু প্রশ্নের উত্তর যেগুলো মনে রাখা একটু ডিফিকাল্ট, সেগুলো কী করে ট্রিকের সাহায্যে তোমরা মনে রাখবে সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেটাও তোমাদেরকে বলে দেবো। মাঝে কিছু কাজের ব্যস্ততার জন্য ভিডিওটা আনতে দেরি হয়ে গেল, যে কারণে তোমাদের কাছে আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। চলে আসি আজকে প্রথম প্রশ্নে, অক্টোবর মাসের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের আজকে প্রথম প্রশ্ন, যেটা হচ্ছে যে কে সম্প্রতি ৩টি পরম রুদ্র সুপার কম্পিউটারের উদ্বোধন করেন। পরম রুদ্র সুপার কম্পিউটার এটা ইন্ডিজেনাস বা ভারতীয় প্রযুক্তিতে তৈরি দেশীয় সুপার কম্পিউটার বলতে পারো, এবং এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এবং যে ৩টে কম্পিউটারের ইনোগ্রেশন করা হয়েছে সেটাকে পুনে, দিল্লি এবং কলকাতায় এই ৩ জায়গায় স্থাপিত করা হয়েছে বৈজ্ঞানিক গবেষণার জন্য। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, কে পিএম ই ড্রাইভ স্কিমের উদ্বোধন করেন। আগে জেনে নিই পিএম ই ড্রাইভ স্কিমটা কি। দেখো, পিএম ই ড্রাইভ কথার অর্থ হচ্ছে পিএম অর্থাৎ প্রধানমন্ত্রী ইলেকট্রিক ড্রাইভ রেভলিউশন ইন ইনোভেটিভ ভেহিকল এনহ্যান্সমেন্ট স্কিম। এর কাজটা কি? এর কাজ হচ্ছে, এই স্কিমটার উদ্দেশ্য হচ্ছে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির পরিবর্তে যাতে ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার বৃদ্ধি পাওয়া যায়। এর আগে একটা এরকমই স্কিম ছিল, যে স্কিমটার নাম ফেম, কিন্তু বর্তমানে এই ফেম স্কিমটাকে রিপ্লেস করে নতুন যে স্কিমটা এসছে সেটা হলো পিএম ই ড্রাইভ স্কিম। ঠিক আছে, এই স্কিমটি তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু এর উদ্বোধন করেছেন শ্রী এইচ.ডি. কুমার স্বামী। ইনি কোন মন্ত্রী? ইনি হচ্ছেন মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রি, ভারী শিল্প মন্ত্রকের মন্ত্রী। ঠিক আছে, পিএম ই ড্রাইভ স্কিম। পরবর্তী প্রশ্নে দেখো, চলে আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নতুন সংবিধান সংশোধন সভার সভাপতি কে নিযুক্ত হলেন। তোমরা জানো, অগস্ট মাসে শেখ হাসিনা দেশ থেকে পলায়নের পরে বাংলাদেশে তোমার উপদেষ্টার নেতৃত্বে নতুন অন্তর্কালীন সরকার চলছে, এবং সেখানে তারা সংবিধান সংশোধনের ডাক দিয়েছে। এবং এই সংবিধান সংশোধন সভা, তার সভাপতি নিযুক্ত হয়েছেন আলী রিয়াজ। কি নাম? আলী রিয়াজ। ইনি বাংলাদেশের সংবিধান সংশোধন সভার সভাপতি নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন ভাষাকে প্রথম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়া হয়েছিল? দেখুন, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা তো দেওয়া হয়েছিল তামিল ভাষাকে, এবং সেটা বহু আগে। তো হঠাৎ করে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কেন বললাম সেটার কারণটাও বলে দিই। আগে জানো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কারা? ভারতবর্ষে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের উল্লেখ আছে কনস্টিটিউশনের 8th শিডিউলে। যে সমস্ত ভাষাগুলো সাধারণত ১,৫০০ থেকে ২,০০০ বছরের একটা নিজস্ব লিটারেরি ঐতিহ্য থাকে, তাদেরকে বলা হয় তোমার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো ২০০৪ সালে প্রথম এই তামিল ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়া হয় ২০০৪-এ, তামিল ভাষাকে। এবং পরে ২০০৫ সালে ২০০৫ সালে সংস্কৃত ভাষাকেও এই তকমা দেওয়া হয়। তো তামিল প্রথম ভাষা, যে ২০০৪ সালে তকমা পেয়েছিল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের, দেন ২০০৫-এ সংস্কৃত। তারপর আস্তে আস্তে আরো ৪টে ভাষা, যার মধ্যে তোমার মালায়ালাম রয়েছে, তোমার কানাডা ভাষা রয়েছে, তোমার ওড়িয়া ভাষা রয়েছে, তেলেগু ভাষা রয়েছে, এই ৪টে। তো এতদিন পর্যন্ত এই ৬টা ভাষাই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের আন্ডারে ছিল। কিন্তু ২০২৪ সালে, বর্তমানে এই দুর্গাপুজোর কিছুদিন আগেই, ভারত সরকার আরও ৫টা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের আন্ডারে নিয়ে আসলো। তাহলে এখন টোটাল কতগুলো ভাষা হলো? ৬ আর ৫-এ ১১টা ভাষা পেয়ে গেল কালচারাল বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা। কোন ৫টা সেই ভাষাগুলো? সেই ভাষাগুলো হলো মারাঠি, বাংলা, অসমিয়া, পালি এবং প্রাকৃত। এই ৫টি ভাষা নতুন করে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পেল। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অন্তর্গত তরুণ বিভাগে লোনের পরিমাণ ১০ লক্ষ থেকে বাড়িয়ে কত টাকা করা হলো? আগে এই মুদ্রা যোজনার আন্ডারে ৩টে বিভাগ ছিল, এখনো তাই আছে, শিশু, কিশোর এবং তরুণ। শিশু বিভাগে ৫০,০০০ টাকা পর্যন্ত লোন দেওয়া হতো, কিশোর বিভাগে ৫০,০০০ থেকে ৫ লক্ষ টাকা, এবং তরুণ বিভাগে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা লোন দেওয়া হতো। সেটাকেই বর্তমানে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। তো অপশন এ ২০ লক্ষ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? রিজার্ভ ব্যাংকের নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হলেন অভিলাল জৈন। অভিলাল জৈন হলেন ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর। কে সম্প্রতি ক্রুজ ভারত মিশনের উদ্বোধন করেন? এই ক্রুজ ভারত মিশনের উদ্দেশ্য হচ্ছে ক্রুজের মাধ্যমে, ক্রুজ অর্থাৎ তোমরা জানো বিলাসবহুল জাহাজ, সে
সেই ক্রুজগুলোর মাধ্যমে ভারতবর্ষে পর্যটনের বিকাশ ঘটানো। তো এর উদ্বোধন করেছেন সর্বানন্দ সোনোয়াল। কমেন্ট বক্সে লিখে জানাও ইনি কোন মিনিস্টারের পোর্টফোলিও হ্যান্ডেল করছেন। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের প্রথম সরকার পোষিত মাল্টিমোডাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি কোনটি বা এআই প্রযুক্তি কোনটি, যেটা সম্পূর্ণভাবে গভর্নমেন্টের ব্যাকিং রয়েছে যেখানে, সেটা হলো ভারত জেন। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ভারত জেন হলো ভারতবর্ষের প্রথম মাল্টিমোডাল সরকার পোষিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ক্লিয়ার? দেখো নেক্সট প্রশ্নে চলে আসি। ভারত সম্প্রতি নাসিম আল বাহার নামে একটি যৌথ নৌবাহিনীর মহড়া বা নেভাল এক্সারসাইজ কোন দেশের সঙ্গে অনুষ্ঠিত করেছে? এই যে নাসিম আল বাহার, এটা হয় ভারত এবং ওমানের মধ্যে। এবছর এটি কোথায় হয়েছে? এবছর এটি গোয়াতে অনুষ্ঠিত হয়েছে। কোন দুটো দেশের মধ্যে হয়? ভারত এবং ওমানের মধ্যে। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের প্রথম বায়োপলিমার ফেসিলিটির উদ্বোধন কোথায় করা হলো? আগে দেখো বায়োপলিমার জিনিসটা কি। বায়োপলিমার হলো, এই যে এখানে লিখে দিয়েছি আমি তোমাদের জন্য, প্রাকৃতিক বা সিনথেটিক পলিমার যা জীবিত প্রাণী থেকে আসে। এর উদ্দেশ্য কি? তাদের থেকে উদ্ভূত হয়, এদের থেকে তৈরি জামা কাপড় এবং প্লাস্টিকগুলো পরিবেশ বান্ধব হয়। আমরা জেনারেলি যে সমস্ত প্লাস্টিকগুলো ব্যবহার করে থাকি সাধারণত, তারা পরিবেশের ক্ষতিকর, এবং এই বায়োপলিমার দ্বারা প্লাস্টিকগুলো যেগুলো তৈরি হয় সেগুলো পরিবেশ বান্ধব। আস্তে আস্তে ওইগুলো পরিবেশে ক্ষয় পায়। এই কারণে এর উদ্দেশ্য হচ্ছে, এই যে বায়োপলিমার ফেসিলিটির উদ্দেশ্য হচ্ছে প্রচলিত প্লাস্টিকগুলোর বদলে পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহার করা। আর এই ফেসিলিটিটার প্রথম উদ্বোধন কোথায় হয়েছে? পুনেতে এর ইনগ্রেশন হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন কোম্পানি সম্প্রতি ভারতবর্ষে মেড ইন ইন্ডিয়া বুলেট ট্রেন তৈরি করার চুক্তি পেয়েছে? ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এবং এই চুক্তিটি পেয়েছে কোন কোম্পানি? ভারত আর্থ মুভার লিমিটেড। ঠিক আছে, ভারত আর্থ মুভার্স লিমিটেড, BEML। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর ব্যাঙ্গালোরে রয়েছে। কে সম্প্রতি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? সম্প্রতি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ওমর আবদুল্লাহ সম্প্রতি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরকে মনোজ সিনহা, ইনি হলেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কে ভারতের 51তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? দেখো এখানে 51তম বলা হয়েছে, 50তম নয়। 50তম কে ছিলেন? 50তম ছিলেন DY চন্দ্রচূড়। ইনি রিটায়ার করে গেছেন কিছুদিন আগে, এবং তার বদলে 51তম প্রধান বিচারপতি যিনি হয়েছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তিনি হলেন জাস্টিস সঞ্জীব খান্না। ইনি হলেন ভারতবর্ষের 51তম প্রধান বিচারপতি। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান হলো 105তম। তারপরে প্রশ্ন, রিজার্ভ ব্যাংক রেপো রেটের হার কত ধার্য করেছে? রিজার্ভ ব্যাংক রেপো রেটের হার ধার্য করেছে 6.5%। কত? 6.5%। এটাই ছিল, চেঞ্জ করেনি কিছু। পরবর্তী প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের হিসাব অনুযায়ী 2025 আর্থিক বর্ষে ভারতবর্ষের জিডিপি গ্রোথ কত হতে চলেছে? নাও অ্যাজ পার রিজার্ভ ব্যাংকস ক্যালকুলেশন, ভারতবর্ষের জিডিপি গ্রোথ হবে 2024-25-এ 7.2%। 7.2%। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিশ্ব ট্যালেন্ট র্যাঙ্কিং 2024 এ কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? 2024-এর ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং এ প্রথম স্থান অধিকার করেছে সুইজারল্যান্ড, এবং ভারতবর্ষ এতে 58তম স্থান অধিকার করেছে। কততম? 58তম স্থান অধিকার করেছে ভারতবর্ষ। কোন দেশে 23তম SCO মিটিং অনুষ্ঠিত হলো? দেখো এই SCO মিটিং নিয়ে বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিং নিয়ে অনেকের কনফিউশন থাকে, কারণ কেউ কেউ বলছে কাজাখস্তান, কেউ কেউ বলছে পাকিস্তান। জিনিসটা বুঝে নাও, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যদি তোমাকে হেড অফ দি গভর্নমেন্ট এই মিটিংটির কথা বলে, সেটি অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানে, এবং সেখানে ভারত থেকে কে অংশগ্রহণ করেছিলেন? আমাদের বিদেশমন্ত্রী S জয়শঙ্কর। অর্থাৎ হেড অফ দি গভর্নমেন্ট সাংহাই কোঅপারেশনের এটির মিটিং হয়েছে পাকিস্তানে। কিন্তু হেড অফ দি স্টেট কাউন্সিল এর মিটিং কোথায় হয়েছে? এর মিটিংটা হয়েছে কাজাখস্তানে। তো এই দুটোকে আলাদা আলাদা করে মাথায় রাখবে। যদি হেড অফ দ্য গভর্নমেন্টের মিটিং বলে সেটা পাকিস্তানে, এবং যদি হেড অফ দি স্টেট কাউন্সিলের মিটিং বলে সেটি কাজাখস্তানে অনুষ্ঠিত হয়েছে। সাংহাই কোঅপারেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে চীনের বেজিং শহরে, এবং সদস্য সংখ্যা হচ্ছে 10। আগে তোমার 9টি সদস্য ছিল, কিন্তু বর্তমানে বেলারস এই দেশটি নতুন যোগদান করেছে, এবং বেলারস হলো সাংহাই কোঅপারেশনের
নবীনতম সদস্য। ভারত কত সাল থেকে এই সাংহাই কোঅপারেশনের মেম্বার? ভারত এবং পাকিস্তান উভয়ই একই সঙ্গে 2017 সালে এর সদস্য হয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2024-এর ব্রিক্স সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2024-এর ব্রিক্স সামিট অনুষ্ঠিত হয়েছে রাশিয়াতে। রাশিয়াতে অনুষ্ঠিত হয়েছে। কমেন্ট বক্সে তোমরা আমাকে লিখে জানাও তো 2025 সালে ব্রিক্স সামিট কোথায় হতে চলেছে। দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, এটাও খুব গুরুত্বপূর্ণ। ব্রিক্স দেশগুলোর মধ্যে অর্থনৈতিক লেনদেনের সুবিধার জন্য আন্তর্জাতিক ট্রানজ্যাকশন প্রকল্প সুইফটের বদলে কোন বিকল্প চালু করা হয়? আমরা যেমন আমাদের দেশে ফোনপে, গুগল পে, পেটিএম এগুলো ব্যবহার করি, ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য এই সুইফটের ব্যবহার বহুল প্রচলিত। ঠিক এইটার বদলে, সুইফটের বদলে যে সমস্ত ব্রিক্স দেশগুলো রয়েছে বা ব্রিক্সের সাথে তোমার ওতপ্রোতভাবে জড়িত বেশ কিছু দেশ, তারা একটা নতুন পেমেন্ট সিস্টেম আনতে চলেছে যেটার নাম হচ্ছে ব্রিক্স পে। ব্রিক্স পে শুধু ব্রিক্সের দেশ নয়, 159টা দেশ এটিকে ব্যবহার করবে, এই ব্রিক্স পে, তাদের মধ্যে আন্তর্জাতিক ট্রানজ্যাকশনের জন্য। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন সালে রতন টাটাকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল? রতন টাটা পদ্মবিভূষণ পেয়েছিলেন 2008 সালে এবং সম্প্রতি প্রয়াত হয়েছেন উনি। পদ্মভূষণ পেয়েছিলেন 2000 সালে। ঠিক আছে, পদ্মভূষণ 2000 সালে, পদ্মবিভূষণ পেয়েছেন 2008 সালে। ভারতরত্ন ওনাকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান যিনি হলেন তার নাম নোয়েল টাটা। নোয়েল টাটা হচ্ছেন টাটা ট্রাস্টের নবীনতম চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় লাল টিপারা গোশালা এর উদ্বোধন করলেন? এই যে লাল টিপারা গোশালা, এটি হচ্ছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরে। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল টিপারা গোশালার উদ্বোধন করেছেন। সম্প্রতি ভারতবর্ষের কোন কোম্পানি 14তম মহারত্ন কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হলো? 14তম মহারত্ন কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হলো যে কোম্পানিটি, সেটি হলো হ্যাল। হ্যাল মানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এটি ভারতবর্ষের 14তম কোম্পানি হিসাবে মহারত্ন কোম্পানির তালিকা দেওয়া হলো। এখন মহারত্ন কোম্পানি কোনগুলো? ভারত সরকার এর আন্ডারে বেশ কিছু কোম্পানি আছে যেগুলো হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা সরকারি কোম্পানি বলে। এই কোম্পানিগুলোর শর্ত হচ্ছে যদি তারা বার্ষিক টার্নওভার 25,000 কোটি এবং কোম্পানির মোট মূল্য যদি 15,000 কোটি ধরে রাখতে পারে 3 বছর ধরে, তাহলে তাদেরকে মহারত্ন স্ট্যাটাস দেওয়া হয়। এবং সম্প্রতি এই স্ট্যাটাসটি পেয়েছে বা এই তকমাটা পেয়েছে হ্যাল, অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। পরবর্তী প্রশ্ন দেখো, 2024 সালে ইরানি কাপ কোন দল জিতেছে? 2024 সালে ইরানি কাপ জিতেছে মুম্বাই। মুম্বাই জিতেছে 2024 সালে ইরানি কাপ, রেস্ট অফ ইন্ডিয়াকে হারিয়ে। ইরানি কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ইরানি কাপ হচ্ছে তোমার ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, কোন তারিখে বিশ্ব ছাত্র দিবস পালন করা হয়? দেখো বিশ্ব ছাত্র দিবস পালন করা হয় 15ই অক্টোবর। আমরা টিচার্স ডের কথা তো জানি 5 সেপ্টেম্বর, কিন্তু ছাত্র অর্থাৎ স্টুডেন্টস ডে এটি হচ্ছে 15ই অক্টোবর। কেন? এই দিনটি হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মদিন। তোমরা জানো তিনি ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি ছিলেন এবং 1997 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান। তার জন্মদিনকে মনে রাখার জন্য প্রতি বছর 15ই অক্টোবর ছাত্র দিবস বা স্টুডেন্টস ডে হিসাবে পালিত হয়। আচ্ছা নেক্সট, বিশ্ব র্যাবিস ডে কত তারিখে পালিত হয়? বিশ্ব র্যাবিস ডে সেলিব্রেট করা হয় 28শে সেপ্টেম্বর। 28শে সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব র্যাবিস ডে। 2024 সালে র্যাবিসের থিম ছিল ব্রেকিং র্যাবিস বাউন্ডারিজ। র্যাবিস কি? র্যাবিস একটা রোগ। র্যাবিস ভাইরাসের সংক্রমণের জন্য এই রোগটি হয় এবং এটি সাধারণত কুকুর কামড়ালে বা অন্য কোনো পশুর দ্বারা বাহিত হয়। তাদের মাধ্যমে এই রোগটি মানবদেহে সংক্রামিত হয়। ভারতবর্ষের প্রথম র্যাবিস ফ্রি রাজ্য কোনটি? গোয়া হলো ভারতবর্ষের প্রথম র্যাবিস মুক্ত রাজ্য। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব খাদ্য দিবস কত তারিখে পালিত হয়? বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় 16ই অক্টোবর, ওয়ার্ল্ড ফুডস ডে। ওয়ার্ল্ড ফুড ডে 16ই অক্টোবর পালিত হয় এবং এবছরের থিম কি ছিল দেখো? এবছরের থিম ছিল রাইট টু ফুড ফর বেটার লাইফ অ্যান্ড বেটার ফিউচার। রাইট টু ফুড ফর বেটার লাইফ অ্যান্ড বেটার ফিউচার, এটা হচ্ছে খাদ্য দিবসের তোমার থিম ছিল। বিশ্ব পোলিও দিবস কত তারিখে পালিত হয়? বিশ্ব পোলিও দিবস পালিত হয় 24শে অক্টোবর। পোলিও রোগ বাহিত হয় পোলিও ভাইরাস দ্বারা এবং এটি 24শে অক্টোবর পালিত হয়। পরবর্তী প্রশ্ন, 45তম এশিয়ান সামিট কোন দেশে আয়োজিত হলো?
45তম এশিয়ান সামিট আয়োজিত হলো লাওসে। কোন দেশে আয়োজিত হয়েছে? লাওসে আয়োজিত হয়েছে। এশিয়ান কথার অর্থ কি? এশিয়ান কথার অর্থ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে। 18তম প্রবাসী ভারতীয় দিবস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? এই যে 18তম প্রবাসী ভারতীয় দিবস, এটা 2025 সালে অনুষ্ঠিত হবে, জানুয়ারি মাসের 9 জানুয়ারি। কোথায় অনুষ্ঠিত হবে এটি? ওড়িশার ভুবনেশ্বরে। ওড়িশার ভুবনেশ্বরে হতে চলেছে 18তম প্রবাসী ভারতীয় দিবস। কমেন্ট বক্সে লিখে তোমরা জানাও কেন এই জানুয়ারি মাসের প্রত্যেক বছর তোমার প্রবাসী ভারতীয় দিবসটাকে পালন করা হয়। পরবর্তী প্রশ্নে চলে আসি। মালাবার এক্সারসাইজ 2024 কোন দেশে অনুষ্ঠিত হলো? দেখো, মালাবার এক্সারসাইজ 2024 এটি ভারতে অনুষ্ঠিত হয়েছে। এটি একটি সামরিক মহড়া। কারা অংশগ্রহণ করে এই মালাবার এক্সারসাইজে? কোয়াড দেশের সদস্য যারা, অর্থাৎ ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া, এই দেশগুলো যারা কোয়াডের আন্ডারে আসে, কোয়াড গ্রুপের আন্ডারে, তারা এই এক্সারসাইজটিতে অংশগ্রহণ করে। এবছর এটি ভারতে অনুষ্ঠিত হয়েছে। ভারতের কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভারতের বিশাখাপত্তনম শহরে অনুষ্ঠিত হয়েছে। বিশাখাপত্তনম শহরে অনুষ্ঠিত হয়েছে মালাবার এক্সারসাইজ এই বছর। পরবর্তী প্রশ্ন, সাইক্লোন ডানার নামকরণ করেছে কোন দেশ? দেখো, সাইক্লোন ডানার ব্যাপারে তোমরা কিছুদিন আগেই শুনেছো। সাইক্লোন ডানা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপর এই ঝড়টা চলে এসেছিল এবং এই ডানার নামকরণ করেছে কাতার। কাতার নামকরণ করেছে সাইক্লোন ডানার। বিশ্বের সবথেকে উচ্চতম চেরেনকোভ পর্যবেক্ষণ কেন্দ্র কোথায় তৈরি করা হয়েছে? চেরেনকোভ পর্যবেক্ষণ কেন্দ্রর আগে বলে রাখি যে এটা হ্যানলে, অর্থাৎ লাদাখে, ভারতের লাদাখের হ্যানলে অঞ্চলে তৈরি করা হয়েছে এই চেরেনকোভ পর্যবেক্ষণ কেন্দ্র। এবং এটার সাহায্যে তোমার ইউনিভার্স থেকে বা যে সমস্ত মহাজাগতিক রশ্মি, বিশেষ করে যে সমস্ত গামা রশ্মি ভারতবর্ষে আসে, ভারতবর্ষে বলছি পৃথিবীতে আসে, তাদেরকে শনাক্তকরণ করা যাবে। এবং এটার নাম কি দেওয়া হয়েছে? দেখো, এই নামটাও মাথায় রাখবে। নামটা হচ্ছে মেস, MACE, মেস। এই যে চেরেনকোভ পর্যবেক্ষণ কেন্দ্র, এটির নাম দেওয়া হয়েছে মেস, মেজর অ্যাটমসফেরিক চেরেনকোভ এক্সপেরিমেন্ট অবজারভেটরি। এর সাহায্যে মহাজাগতিক যে সমস্ত রশ্মি, বিশেষ করে গামা রশ্মি, পৃথিবীর বুকে আসে, তাদেরকে পর্যবেক্ষণ করা যাবে। এবং সবথেকে বড় উচ্চতম এই পর্যবেক্ষণ কেন্দ্র আমাদের লাদাখে তৈরি হয়েছে, লাদাখের হ্যানলেতে। 2025 সালের 38তম ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? এই যে 38তম ন্যাশনাল গেমস, এটি হতে চলেছে উত্তরাখণ্ডে। কোথায়? উত্তরাখণ্ডে। এবং এর ম্যাসকট কি হবে? এর ম্যাসকট হবে হিমালয়ান মোনাল। এটি হচ্ছে উত্তরাখণ্ডের স্টেট বার্ড। হিমালয়ান মোনাল, এটি হচ্ছে উত্তরাখণ্ডের স্টেট বার্ড। ঠিক আছে? দেখো, পরবর্তী প্রশ্নে চলে আসি। কোন ব্যক্তি 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন? 2024 সালে সাহিত্যে যিনি নোবেল পুরস্কার জিতেছেন তার নাম হলো হান কাং। ইনি 2024 সালে লিটারেচারের জন্য বা সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। কিসের জন্য ইনি জিতেছেন? ইনি জিতেছেন তার নোবেল দ্য ভেজিটেরিয়ানের জন্য। দ্য ভেজিটেরিয়ানের জন্য তিনি এই পুরস্কারটি জিতেছেন। এখন আমরা সহজে কি করে এনার নাম মাথায় রাখবো, তার জন্য একটা ট্রিক বলে দিই তোমাদেরকে। আমরা এইভাবে মাথায় রাখতে পারি যে প্রচুর সাহিত্য পড়ে, সাহিত্য অর্থাৎ লিটারেচার, আমার মাথা হ্যাং হয়ে গেছে। আমার মাথা হ্যাং হয়ে গেছে প্রচুর সাহিত্য পড়ে। এই হ্যাং থেকে আমাদের মাথায় রাখবে হানকাংয়ের নাম, আর সাহিত্য থেকে আমাদের মাথায় রাখতে হবে লিটারেচারের নাম। তাহলে লিটারেচারে কে নোবেল পুরস্কার পেয়েছেন? হানকাং। একইভাবে দেখো, আমি তোমাদের বাকি নোবেল পুরস্কারগুলো আমার সাথে আলোচনা করো। তোমরা মনে না থাকলেও পরীক্ষায় যে সমস্ত অপশানগুলো দেবে, আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি তুমি চাইলেও ভুলতে পারবে না, এবং সেখানে ওই অপশানগুলো দেখা মাত্র তোমার মনে পড়ে যাবে, হ্যাঁ, এটার উত্তর এটাই হবে। চলো, পরবর্তী প্রশ্ন। 2024 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার কে পেয়েছেন? শান্তির জন্য নোবেল পুরস্কার 2024 সালে কে পেয়েছেন? এটি কোনো ব্যক্তি নয়, অ্যাকচুয়ালি এটি ব্যক্তি হবে না, এটি একটি সংগঠন, নিহন হৃদয়ঙ্ক। এটি একটি জাপানি সংগঠন যারা কি করে, গোটা বিশ্বকে পরমাণু অস্ত্র মুক্ত করার জন্য প্রচার চালায়। এরা চায় বিশ্বের কোনো দেশের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই পারমাণবিক অস্ত্রের জন্য। সেই কারণের জন্য এই সংগঠনটি এই প্রচার চালায়। নিহন হৃদয়ঙ্ক জাপানি সংগঠন শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে। এখন আমরা মাথায় রাখবো এইভাবে যে হৃদয়ঙ্ক থেকে আমরা মাথায় রাখবো হৃদয় যোগ আতঙ্ক, অর্থাৎ যার হৃদয়ে আতঙ্ক নেই তার হৃদয়ে শান্তি আছে। যার হৃদয়ে আতঙ্ক নেই তার হৃদয়ে শান্তি আছে। এটুকু যদি তুমি পরীক্ষার সময় মাথায় রাখো বা তোমার এই যে কথাটা শুনে নিলে, দেখবে পরীক্ষার সময় দেখা মাত্র তোমার মনে পড়ে যাবে নিহন হৃদয়ঙ্কই হবে যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন।
পরবর্তী প্রশ্ন দেখো একই রকম ভাবে 2024 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন কোন ব্যক্তি? 2024 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার বা ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন দুজন ব্যক্তি। একজন হলেন জন জে হোপফিল্ড এবং আরেকজন হলেন জিওফ্রি হিন্টন। এনারা দুজন কেন নোবেল পুরস্কার পেয়েছেন জানো? এনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণার জন্য এনারা নোবেল পুরস্কার পেয়েছেন, বা আরো ভালো করে বলতে গেলে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস নিয়ে গবেষণার জন্য। তো আমরা কি করে এনাদের নাম মাথায় রাখবো যে এনারা পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা করেছেন? আমরা এই ট্রিকটিকে কাজে লাগাবো যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভারতে এলে জিও আবার ফ্রি হয়ে যাবে, এটাই সবার হোপ বা এটাই সবার আশা। তো এই জিও ফ্রি থেকে আমরা মাথায় রাখবো জিওফ্রি হিন্টনের নাম। জিওফ্রি হিন্টনের নাম। এআই থেকে তোমাকে মাথায় রাখতে হবে এনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা করেছেন এবং এটাই সবার হোপ, এটাই সবাই আশা করে আছে, এখান থেকে আমরা মাথায় রাখবো হোপফিল্ডের নাম। ঠিক আছে, তাহলে এআই ভারতে এলে জিও আবার ফ্রি হয়ে যাবে, এটাই সবার হোপ। এখান থেকে আমরা এই পুরো জিনিসটাকে মাথায় রাখার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন দেখো একই রকম ভাবে 2024 সালে মেডিসিনের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন কোন ব্যক্তি? মেডিসিনের জন্য অর্থাৎ তোমার ফিজিওলজির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন যে দুজন, তাদের নাম হচ্ছেন ভিক্টর আম্ব্রোস এবং গ্যারি রুভকুন। ভিক্টর আম্ব্রোস এবং গ্যারি রুভকুন। তো আমরা এনাদের নাম কি করে মাথায় রাখবো? এনারা কি করেছেন এমন? এনারা মাইক্রো আরএনএ নিয়ে গবেষণা করেছেন। মানবদেহে যে মাইক্রো আরএনএ থাকে তা নিয়ে গবেষণা করার জন্য এনারা এই পুরস্কার পেয়েছেন। আমরা ট্রিকের সাহায্যে এনাদের নাম কি করে মাথায় রাখবো? আমরা এই ট্রিকটা মাথায় রাখবো। রানার ছুটেছে গাড়ি চালিয়ে ভিক্টোরিয়ার দিকে। রানার ছুটেছে গাড়ি চালিয়ে ভিক্টোরিয়ার দিকে। রানার মানে হচ্ছে এই আরএনএটাকে আমরা মাথায় রাখবো যে তারা আরএনএ নিয়ে গবেষণা করেছে। রানার কবিতা তোমরা পড়েছো। গাড়ি থেকে আমরা মাথায় রাখবো গ্যারি রুভকিনের নাম, গ্যারি রুভকুন ইনি, এবং ভিক্টোরিয়ার দিকে এটা থেকে আমরা মাথায় রাখবো ভিক্টর অ্যাম্ব্রোসের নাম। তাহলে রানার ছুটেছে গাড়ি চালিয়ে ভিক্টোরিয়ার দিকে, এটাই আমাদের ট্রিক 2024 সালের মেডিসিনে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের নাম মনে রাখার জন্য। 2024 সালে কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন কোন দুই ব্যক্তি? 2024 সালে কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন ব্যক্তি অ্যাকচুয়ালি। তারা হলেন ডেভিড বেকার, জন এম জাম্পার এবং ডেমিস হাসাবিস। ডেমিস হাসাবিস এই তিনজন ব্যক্তি রয়েছেন যারা তোমার 2024 সালে কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এনারা কিসের জন্য পেয়েছেন? এনারা প্রোটিন নিয়ে গবেষণার জন্য পেয়েছেন। আমরা এনাদের নাম কি করে মাথায় রাখবো? তার জন্য মেমোরি ট্রিক হচ্ছে আমরা এইটা মাথায় রাখবো। ডেভিড নামক একটি ছেলে, সে কি করেছে? সে হাঁসের ডিম খেয়ে লাফালাফি শুরু করেছে, কারণ তাতে আছে অনেক প্রোটিন, তাতে আছে অনেক প্রোটিন। ঠিক আছে, এই যে ডেভিড থেকে তুমি ডেভিড বেকারের নাম মাথায় রাখতে পারো, বা হাঁসের ডিম এখান থেকে তুমি ডেমিস হাসাবিস এনার নাম মাথায় রাখার চেষ্টা করো। হাঁসের ডিম থেকে ডেমিস হাসাবিস। লাফালাফি করেছে মানে জাম্পিং, জন এম জাম্পার, এনার নাম মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, আর প্রোটিন থেকে তুমি এটা মনে রাখবে যে এনারা প্রোটিন নিয়ে গবেষণা করেছিলেন, যে কারণের জন্য তারা এই পুরস্কারটি পেয়েছেন। ঠিক আছে, ডেভিড হাঁসের ডিম খেয়ে লাফালাফি করছে কারণ তাতে আছে অনেক প্রোটিন। পরবর্তী প্রশ্ন 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন কোন ব্যক্তি? এখানেও তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে। তারা হলেন দারুন একামগল, সাইমন জনসন এবং জেমস রবিনসন। এই তিনজন ব্যক্তি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন 2024-এ। ক্লাউডিয়া গোল্ডিং ঠিক এর আগের বছর পেয়েছিলেন, এবছর নয়, 24 সালে নয়। আচ্ছা, এই তিনজনের নাম আমরা কি করে মাথায় রাখবো? আমরা মাথায় রাখবো এইভাবে, জন এবং রবি জেমস লজেনের ব্যবসা করে দারুণ টাকা ইনকাম করছে। জন এবং রবি জেমস লজেনের ব্যবসা করে দারুণ টাকা ইনকাম করছে। জন এবং রবি যদি মাথায় রাখতে পারো, দেখো তুমি অনায়াসে জনসন এবং রবিনসনের নাম মনে রাখতে পারবে। আর তারা জেমস লজেনের ব্যবসা শুরু করে দারুণ টাকা ইনকাম করছে, দারুণ একামগল, এইভাবে তোমরা মনে রাখার চেষ্টা করতে পারো। ঠিক আছে, তো দারুণ একামগল, সাইমন জনসন এবং জেমস রবিনসন এনারা তিনজন 2024 সালে ইকোনমিক্সের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। তো এখানে আমাদের শেষ হলো নোবেল পুরস্কার সিরিজ, যেখানে আমি তোমাদের যতগুলো বিষয়ে নোবেল পুরস্কার এবছর দেওয়া হয়েছে সবকটা ট্রিকের সাহায্যে কীভাবে মনে রাখবে সেটা দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে আসি বাকি আমাদের যে অন্য ধরনের প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। তো প্রথম প্রশ্ন হচ্ছে আবার 2024 ওমেন্স চ্যাম্পিয়নশিপ ট্রফি প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হলো? ভেন্যু জানতে চেয়েছে। এটি অনুষ্ঠিত হয়েছে বিহারের রাজগীরে এটি অনুষ্ঠিত হয়েছে এবং এর ম্যাসকট কি ছিল? এর ম্যাসকট ছিল গুড়িয়া।
এই গুড়িয়াটা কি? এটি হলো বিহারের স্টেট বার্ড। বিহারের স্টেট বার্ড। তো বিহারে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি ওমেন্স। কোন রাজ্য জাতীয় জল পুরস্কার 2023 পেয়েছে? 2023-এর কোন রাজ্য জাতীয় জল পুরস্কার বা ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলো? উড়িষ্যা পেয়েছে জাতীয় জল পুরস্কার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষ সম্প্রতি চোখের কোন রোগটিকে সম্পূর্ণভাবে দেশ থেকে নির্মূল করতে পেরেছে? তো ভারতবর্ষ সম্প্রতি নিজেকে সম্পূর্ণভাবে ট্রাকোমা, এই যে চোখের রোগটি, এই রোগটি থেকে সম্পূর্ণভাবে নিজেকে নির্মূল করতে পেরেছে। কোন রোগ থেকে? ট্রাকোমা থেকে ভারতবর্ষ বর্তমানে নির্মূল হয়ে গেছে, অর্থাৎ ভারতবর্ষে কোনো ব্যক্তিরা ট্রাকোমা নেই। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক উন্মোচিত নতুন লেডি জাস্টিস মূর্তির মধ্যে তরবারির জায়গায় কি প্রতিস্থাপিত করা হয়েছে? আমরা আগে দেখতাম যে বলা হতো আইনের চোখ অন্ধ, এবং সেখানে আইনের যে মূর্তিটা থাকতো, লেডি জাস্টিসের যে মূর্তিটা থাকতো, তার চোখ বাঁধা থাকতো, তার হাতে একটি দাড়িপাল্লা এবং অপর হাতে একটি তরবারি থাকতো। তবে বর্তমানে তোমার এই জিনিসটিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয়েছে, এবং এই যে তার হাতে তরবারি থাকতো, তার বদলে এখন কি থাকছে? তার বদলে এখন তরবারির বদলে সংবিধান থাকছে, এটা একটা পরিবর্তন। এবং দ্বিতীয় কথা, তার যে চোখের বাঁধনটা ছিল সেই বাঁধনটা খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ আইন আর অন্ধ নেই, এখন আর তার চোখ বাঁধা থাকবে না। পাশে তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ, এটাই হলো সেই নতুন সিম্বল। এবং এক হাতে তার দাড়িপাল্লা যেরকম ছিল সেটা থাকবে, আর এক হাতে থাকবে তার সংবিধান। ঠিক আছে, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় বানজারা ভিরাসাত মিউজিয়ামের উদ্বোধন করলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বানজারা ভিরাসাত মিউজিয়ামের উদ্বোধন করেছেন কোথায়? মহারাষ্ট্রে উদ্বোধন করেছেন। মহারাষ্ট্রে এটির উদ্বোধন উনি করেছেন। পরের প্রশ্ন, জাপানের নতুন প্রধানমন্ত্রী কে নির্বাচিত হলেন? জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শিগেরু ইশিবা। শিগেরু ইশিবা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্পেশালি পিএসসির এক্সামগুলোর জন্য। ঠিক আছে, শিগেরু ইশিবা ইনি হচ্ছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই ধরনের ভিডিও এবং রেগুলার বেসিসে জেনারেল নলেজ সহ অন্যান্য যে সমস্ত সাবজেক্ট রয়েছে তোমাদের আপকামিং এক্সামগুলোর প্রিপারেশনের জন্য, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট পেতে এবং তোমার মক টেস্ট দিতে, কুইজ সলভ করতে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থেকো। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা অনায়াসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারবে। এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে, কোনো মন্তব্য, কোনো কমেন্ট থাকে, তোমরা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাও, আমি ডেফিনেটলি সেগুলোকে রেসপন্স করার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নে চলে আসো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন উপজাতির মানুষেরা সম্প্রতি পিভিটিজি গোষ্ঠীর সদস্য হিসেবে বনে বসবাস করার অধিকার পেল? পিভিটিজি গোষ্ঠীর সদস্য হিসেবে বনে বসবাস করার অধিকার পেল যারা, তারা হলো মানকিটিয়া। মানকিটিয়া। এখন এই মানকিটিয়া উপজাতি বা পিভিটিজি কারা? আমি আগে বলে রাখি পিভিটিজি কারা। পিভিটিজি কথাটির অর্থ হচ্ছে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ। পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ। ভারতবর্ষে যারা এসটি কমিউনিটির লোকেরা থাকে, শিডিউল ট্রাইব কমিউনিটির যে সমস্ত ভাই বোনেরা থাকে, তাদের মধ্যেও, এই এসটি কমিউনিটির মধ্যেও আবার অনেকে আছে যারা একদম প্রত্যন্ত ভালনারেবল, যাদের অবস্থা খুবই খারাপ, তাদেরকে বলা হয় এই পিভিটিজি গ্রুপ। সবাই না, এসটি হলেই সবাই পিভিটিজি গ্রুপের মধ্যে পড়বে না। এসটিদের মধ্যেও যারা সামাজিক সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত, তারা হচ্ছেন পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ বা পিভিটিজি গ্রুপের মধ্যে পড়েন। তাদের মধ্যে একটি কমিউনিটি হলো মানকিটিয়া, যারা সম্প্রতি এই বনে বসবাস করার অধিকার পেল। ঠিক আছে, সরকারের কাছ থেকে, কারণ এখন বনে থাকতে দেয় না। ঠিক আছে, আচ্ছা দেখো তারপরের প্রশ্ন। কোন রাজ্যের সরকার মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বার্ষিক 60,000 টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে? ত্রিপুরা সরকার এই ঘোষণাটা করেছে যে তারা রাজ্যের যারা মেধাবী ছাত্রছাত্রী হবে তাদেরকে বার্ষিক 60,000 টাকার অনুদান দেওয়া হবে সিএম সাপ স্কিম, এই স্কিমের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, টাটা স্টিল কোথায় ভারতবর্ষের সব থেকে বড় ব্লাস্ট ফার্নেসটি নির্মাণ করতে চলেছে? টাটা স্টিল কলিঙ্গনগরে এই ব্লাস্ট ফার্নেসটি নির্মাণ করতে চলেছে। এবং এই ব্লাস্ট ফার্নেস কি কাজে লাগে? ব্লাস্ট ফার্নেসের কাজ হচ্ছে লোহা নিষ্কাশনের কাজ করা। টাটা স্টিল এটি ইনগ্রেশন করতে চলেছে ভারতবর্ষের কলিঙ্গনগরে। পরবর্তী প্রশ্ন, অ্যাক্সিওম মিশন 2025 এর জন্য কোন ভারতীয় মহাকাশবিদকে নিযুক্ত করা হয়েছে? এখানে সবাই ভারতীয় নয়, একজন ভারতীয়কে এদের গ্রুপে নেওয়া হয়েছে যারা এই অ্যাক্সিওম মিশন 2025-এ থাকবেন। তিনি হলেন, যিনি ভারতীয়, তিনি হলেন শুভাংশু শুক্লা। শুভাংশু শুক্লা
ইনি হলেন এই এক্সিও মিশন 2025-এর জন্য নিযুক্ত হয়েছেন। কোন রাজ্যের রাজ্য সরকার শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষকে দুটো ভাগে ভাগ করে আলাদা আলাদা সংরক্ষণ দেওয়ার ব্যবস্থা করলেন? দেখো, একটু আগে আমি তোমাদের পিভিটিজি গ্রুপ সম্পর্কে বলেছি। পিভিটিজি গ্রুপ যারা হলো এসটি কমিউনিটির মানুষদের মধ্যে পার্টিকুলার একটা ট্রাইব, যারা প্রত্যন্ত মানে সুযোগ সুবিধাগুলোর থেকে বঞ্চিত। কিন্তু এখানে যেটা সম্পর্কে আলোচনা করব সেটা কিন্তু আলাদা। এখানে হরিয়ানা রাজ্যের রাজ্য সরকার, এটা হরিয়ানা করেছে, হরিয়ানা রাজ্যের রাজ্য সরকার তারা নিজেরা নিজেদের কিছু প্যারামিটার অনুযায়ী এসটি কমিউনিটির মানুষদের দুটো ভাগে ভাগ করেছেন। এক হচ্ছেন যারা ডিপ্রাইভড শিডিউল কাস্ট, অর্থাৎ তোমার এটা শিডিউল ট্রাইব হবে, ডিপ্রাইভড শিডিউল ট্রাইব হবে, আর একটা হচ্ছে আদার্স শিডিউল ট্রাইব। এই দুটো ভাগে ভাগ করে ওনারা তাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা নেবেন তাদের উন্নয়নের জন্য, সেটাই করার চেষ্টা করেছেন। কোথাকার সরকার? হরিয়ানার সরকার এটা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? জাতীয় মহিলা কমিশন তৈরি হয়েছিল 1992 সালে এবং এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন বিজয় কিশোর রাহাতকর। বিজয় কিশোর রাহাতকর ইনি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। 2024 ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতেছে? 2024 সালে ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে নিউজিল্যান্ড। কোন দেশ জিতেছে? নিউজিল্যান্ড জিতেছে 2024 ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ। এটি দেখো, ভারতবর্ষের প্রথম হার্ট ট্রান্সপ্ল্যান্ট কার তত্ত্বাবধানে হয়েছিল? এটা কিন্তু একটি পুরনো প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে না। ভারতবর্ষের প্রথম হার্ট ট্রান্সপ্ল্যান্ট যখন হয়েছিল সেটি হয়েছিল ডাক্তার পি ভেনুগোপালের তত্ত্বাবধানে। এটি এই কারণে আলোচনার মধ্যে আসলো বিকজ ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। ডক্টর পি ভেনুগোপাল ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন এবং ইনি ভারতবর্ষের প্রথম হার্ট ট্রান্সপ্ল্যান্টটি সফলভাবে করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজ্যের সরকার ভারতীয় প্রজাতির গরুকে রাজ্যমাতা গোমাতা তকমা দিল? এটি করেছে মহারাষ্ট্রের সরকার। মহারাষ্ট্রের সরকার গরুকে, ভারতীয় প্রজাতির যেগুলো গরু, তাদেরকে রাজ্যমাতা গোমাতার তকমা দিয়েছে। ঠিক আছে, দেখো নেক্সট, ভারতীয় বায়ুসেনা দিবস কত তারিখে পালিত হয়? ভারতীয় বায়ুসেনা দিবস পালিত হয় প্রতি বছর 8ই অক্টোবর। প্রতি বছর 8ই অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস পালিত হয়। এ প্রসঙ্গে বলে রাখি, আর্মি ডে বা সেনা দিবস পালিত হয় কত সালে, কত তারিখে? 15ই জানুয়ারি প্রত্যেক বছর। আর নৌবাহিনী দিবস বা নেভি ডে পালিত হয় প্রত্যেক বছর 4 ডিসেম্বর। 2024 সালের বায়ুসেনা দিবসের থিম কে ছিল? ভারতীয় বায়ুসেনা সক্ষম সশক্ত আত্মনির্ভর। এটা ছিল 2024 সালের ভারতীয় বায়ুসেনা দিবসের থিম। গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স রিপোর্ট প্রকাশ করলো কোন সংস্থা? গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, এই রিপোর্টটি প্রত্যেক বছর প্রকাশিত করে ইউএনডিপি বা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবং এই রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের টোটাল 23,40,00,000 গরিব মানুষের বসবাস, যেটা কিনা বিশ্বের মধ্যে সব থেকে বৃহত্তম। 23,40,00,000 গরিব মানুষের বসবাস ভারতবর্ষে, যারা একদমই গরিব, মাল্টি ডাইমেনশনালি পুয়ার, নট অনলি পুয়ার, মাল্টি ডাইমেনশনালি পুয়ার। মাল্টি ডাইমেনশনালি পুয়ার বলতে কাকে বোঝায়? দেখো, পভার্টি বা পুয়ার তার আলাদা আলাদা প্যারামিটার আছে। মাল্টি ডাইমেনশনাল পুয়ারেরও আলাদা কিছু তোমার প্যারামিটার রয়েছে। আমি যদি সহজ করে বলি, বেসিক যে সমস্ত লাইফ ডিম্যান্ডগুলো রয়েছে, যেমন ধরো হেলথ, যেমন ধরো এডুকেশন, যেমন ধরো লিভিং স্ট্যান্ডার্ড, যারা এই বেসিক 3টে প্যারামিটারেও পিছিয়ে রয়েছে, হেলথ, এডুকেশন, লিভিং স্ট্যান্ডার্ড, তারা হলেন আমাদের মাল্টি ডাইমেনশনাল পুয়ার যারা আর কি। এবং যদি আমি স্টেটের নিরিখে বলি, তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে আমি একটা ম্যাপ দিয়ে দিয়েছি। এর পার্সেন্টেজটা, এই মাল্টি ডাইমেনশনাল পুয়ারের পার্সেন্টেজটা সব থেকে বেশি হচ্ছে বিহারে, প্রায় 51.9%। এবং সব থেকে কম যদি দেখো তুমি, সেটা পড়ছে, সেটা কেরালাতে পড়ছে, কেরালাতে 0.7% অনলি। পশ্চিমবঙ্গের যদি কথা বলি, পশ্চিমবঙ্গে তোমার এই 20 to 30%-এর মধ্যে, মানে মাঝামাঝি রয়েছে, খুব কমও না আবার খুব বেশিও না। ঠিক আছে, সব থেকে বেশি রয়েছে তোমার 30%-এর উপরে যে রাজ্যগুলোকে দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে একটু ডিপ অরেঞ্জ কালারের রয়েছে, এগুলো তো হচ্ছে 30%-এর উপরে রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নায়াব সিং সাইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? নায়াব সিং সাইনি ইনি হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন নায়াব সিং সাইনি। দিল্লিকে বায়ু দূষণ করার জন্য কোন প্রকল্পটি চালু করা হয়েছে? দিল্লিকে বায়ু দূষণ মুক্ত করার জন্য যে প্রকল্পটি চালু করা হয়েছে সেটির নাম ডাস্ট ফ্রি ড্রাইভ। ডাস্ট ফ্রি ড্রাইভ।
ঠিক আছে, এটি দিল্লিকে বায়ু দূষণ মুক্ত করার জন্য করা হয়েছে। কেন হঠাৎ করে? কারণ দিল্লির বায়ু দূষণ সত্যিই তোমার মানে চরম মাত্রায় পৌঁছে গেছে, এতটা মাত্রায় যে কখনো কখনো সেখানে বাইরে বেরোনো মুশকিল হয়ে যায়। বলা হচ্ছে যে দিল্লির কিছু কিছু সময় তোমার বায়ু দূষণের পরিমাণ এমনটাই হয়ে যায়, সেই বায়ুতে নিঃশ্বাস নেওয়া 15টা সিগারেট স্মোক করার সমান। ঠিক আছে, এরপর ফরিদাবাদ, গাজিয়াবাদ এই সমস্ত শহরগুলো তো রয়েছে যেগুলো দিল্লির আশেপাশে, সেগুলোও কিন্তু বায়ু দূষণ থেকে খুব একটা মুক্ত নয়। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে কে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 27,000 রান তৈরি করার মাইলস্টোন তৈরি করেছেন? সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 27,000 রান তৈরি করার মাইলস্টোন তৈরি করেছেন বিরাট কোহলি। কে করেছেন? বিরাট কোহলি করেছেন। কে সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিটের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন? ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন শরদ কুমার। কে নিযুক্ত হয়েছেন? শরদ কুমার। ইনি ভারতবর্ষের অ্যান্টি করাপশন ইউনিটের ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিসিআই এর অ্যান্টি করাপশন ইউনিটের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম চালু করলো? মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম চালু করেছে যে রাজ্যের সরকার, সেটি হলো আসাম। আসাম সরকার মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম চালু করেছে। কেন এই স্কিমের উদ্দেশ্য কি? এই স্কিমের উদ্দেশ্য হচ্ছে বাল্য বিবাহ আটকানো এবং নারী শিক্ষার প্রসার ঘটানো। এই উদ্দেশ্য নিয়ে আসাম সরকার মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিম চালু করেছে। পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। আরজি কর হসপিটালের ঘটনার পরিপ্রেক্ষিতে কোন রাজ্য সরকার চালিত হসপিটালগুলোতে মহিলা কর্মচারীদের সুরক্ষার জন্য পিঙ্ক অ্যালার্ম চালু করা হলো? এই পিঙ্ক অ্যালার্ম চালু করেছে যে রাজ্যের হসপিটালগুলো, অর্থাৎ যে রাজ্যের সরকার, সেটি হলো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সরকার আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে যারা হসপিটালের নার্স, লেডি ডক্টর, যারা ফিমেল স্টাফ রয়েছে তাদের সুরক্ষার জন্য এই পিঙ্ক অ্যালার্ম সিস্টেম চালু করেছেন। পরবর্তী প্রশ্নে চলে আসি। ওয়ার নামক বইটি কে লিখেছেন? ওয়ার নামক বইটির লেখক হচ্ছেন বব উডওয়ার্ড। বব উডওয়ার্ড লিখেছেন এই ওয়ার নামক বইটি। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিশ্বের 14টি 8,000 মিটারের বেশি উচ্চতার পর্বত আরোহণকারী কনিষ্ঠতম ব্যক্তিকে? কোন ব্যক্তি বিশ্বের প্রথম যে সব থেকে উচ্চতম 8,000 মিটারের বেশি উচ্চতা যেগুলো সেই 14টা পাহাড়ের সবকটাতেই আরোহণ করেছেন? তিনি হলেন নিমা রিঞ্জি শেরপা। নিমা রিঞ্জি শেরপা নেপালের এই ব্যক্তি, হ্যাঁ, এই তরুণটি, তিনি বিশ্বের 14টি 8,000 মিটারের বেশি উচ্চতার পাহাড় আরোহণ করেছেন। ভারতবর্ষে জাতিভিত্তিক আদমশুমারি বা কাস্ট বেসড সেন্সাস চালু করার তৃতীয় রাজ্য কোনটা? এই বিষয়ে তৃতীয় রাজ্য হচ্ছে তেলেঙ্গানা, যেখানে কাস্ট ভিত্তিক শুধু জনগণনা নয়, কোন জাতিতে বা উপজাতিতে কতজন লোক রয়েছে তারও গণনা করা শুরু হয়েছে, এবং এটি প্রথম চালু হয়েছে বিহারে। দ্বিতীয় রাজ্য হচ্ছে এই বিষয়ে অন্ধ্রপ্রদেশ, এবং তেলেঙ্গানা হচ্ছে এখানে 3 নম্বরে রয়েছে। ঠিক আছে, প্রথম রয়েছে বিহার, দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ এবং 3 নম্বরে রয়েছে তেলেঙ্গানা। উদীয়মান লেখকদের সুবিধার্থে ভারতবর্ষের প্রথম রাইটার্স ভিলেজের উদ্বোধন কোথায় করা হলো? উদীয়মান লেখকদের সুবিধার্থে ভারতবর্ষের প্রথম রাইটার্স ভিলেজের উদ্বোধন করা হলো দেরাদুনে। দেরাদুনে করা হয়েছে ভারতবর্ষের প্রথম রাইটার্স ভিলেজের উদ্বোধন। ঠিক আছে, কোন ভারতীয় শিল্পপতির নামে সম্প্রতি মহারাষ্ট্র সরকার তার স্কিল ইউনিভার্সিটি উদ্বোধন নামের পরিবর্তন করলো? স্কিল ইউনিভার্সিটির নামের পরিবর্তন করেছে কোন ভারতীয় শিল্পপতির নামে? রতন টাটার নামে তারা এই পরিবর্তনটি করেছেন। ঠিক আছে, রতন টাটার নামে তারা এই স্কিল ইউনিভার্সিটির নামের পরিবর্তন করেছে। 2025 জুনিয়র শুটিং ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2025 সালে জুনিয়র শুটিং ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতে। কোথায়? ভারতে হতে চলেছে 2025-এর জুনিয়র শুটিং ওয়ার্ল্ড কাপ। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সংস্থা সম্প্রতি শক্তি স্যাট মিশন চালু করলো? সম্প্রতি এই শক্তি স্যাট মিশন চালু করেছে স্পেস কিডস ইন্ডিয়া। স্পেস কিডস ইন্ডিয়া এরা চালু করেছে। কেন? তাদের এই মিশনের উদ্দেশ্য কি? এই মিশনে তারা 138টি দেশের 14 থেকে 18 বছর বয়সী 12,000 মেয়েদের মহাকাশ প্রযুক্তি সম্পর্কে শেখাবে। ঠিক আছে, বা স্পেস টেকনোলজি সম্পর্কে। স্পেস কিডস ইন্ডিয়া তারা এই প্রোগ্রামটি লঞ্চ করেছে। চীনে অবস্থিত মাউন্ট সিসাপাংমা পর্বত বিজয়কারী প্রথম ভারতীয় নাগরিককে? চীনের এই পর্বতটি প্রথম যে ভারতীয় আরোহণ করেছেন তিনি হলেন অরুণ বাজপেয়ী। অরুণ বাজপেয়ী হলেন চীনে অবস্থিত মাউন্ট সিসাপাংমা পর্বত বিজয়কারী প্রথম ভারতীয় নাগরিক। বন্ধন ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন?
বন্ধন ব্যাংকের নতুন এমডি এবং সিইও নিযুক্ত হলেন পার্থ প্রতিম সেনগুপ্ত। পার্থ প্রতিম সেনগুপ্ত হলেন বন্ধন ব্যাংকের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডাইরেক্টর। সাইবার সুরক্ষার জন্য কাকে ভারতবর্ষের জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হলো? সাইবার সুরক্ষার জন্য তোমার ভারতবর্ষের ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হলো দক্ষিণ ভারতের নায়িকা রশ্মিকা মান্দানাকে। রশ্মিকা মান্দানা ইনি হলেন ভারতবর্ষের জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইবার সুরক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, কে সম্প্রতি ভারতীয় নাগরিকদের বিদেশ ভ্রমণের সুবিধার্থে ই-মাইগ্রেট V2.0 পোর্টাল চালু করলেন? এটি চালু করেছেন ডক্টর এস জয়শঙ্কর। ই-মাইগ্রেট V2.0, এখানে একটু ভুল আছে, এটি বিদেশ ভ্রমণের জন্য নয়, যারা বিদেশে কাজের জন্য যে সমস্ত শ্রমিকরা যান তাদের সুবিধার জন্য এই পোর্টালটি চালু করা হয়েছে ই-মাইগ্রেট V2.0। এই যে দেখো এখানে লেখা আছে এম্পাওয়ারিং ইন্ডিয়ান মাইগ্রেন্ট ওয়ার্কার্স, স্ট্রিমলাইনিং লিগাল মাইগ্রেশন। ওকে, এটা একটু দেখে নিও তোমরা। পরবর্তী প্রশ্ন, কোন কার্গিল যোদ্ধার সম্মানে কাকসার ব্রিজের নাম পরিবর্তন করে তার নামে রাখা হলো? কাকসার ব্রিজ আগে নাম ছিল, পরবর্তীকালে সেই কার্গিল যোদ্ধার নামে রাখা হয়। কি নাম সেই যোদ্ধা? সেই যোদ্ধার নাম হলো ক্যাপ্টেন অমিত ভরদ্বাজ। ক্যাপ্টেন অমিত ভরদ্বাজ, এনার নামে কাকসার ব্রিজের নাম পরিবর্তন করে তার নামে রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 149তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন কোথায় অনুষ্ঠিত হলো? 149তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন অনুষ্ঠিত হলো জেনেভাতে। জেনেভাতে অনুষ্ঠিত হলো 149তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন। ঠিক আছে, আচ্ছা। সভাপতিত্ব কে করেছেন? সভাপতিত্ব করেছেন ওম বিড়লা। ভারতবর্ষের প্রথম স্বচালিত ইনডোর এয়ার কোয়ালিটি মনিটর কোথায় চালু করা হলো? ভারতবর্ষের প্রথম এই ইনডোর এয়ার কোয়ালিটি মনিটর চালু করা হয়েছে তিরুবনন্তপুরম এয়ারপোর্টে। এবং এই ইনডোর এয়ার কোয়ালিটি মনিটর যে যন্ত্রটা তার নাম রাখা রয়েছে পবন চিত্রা। পবনা চিত্রা এই নাম রাখা হয়েছে। ঠিক আছে, এটি ভারতবর্ষের প্রথম ইনডোর এয়ার কোয়ালিটি মনিটর, স্বচালিত অর্থাৎ অটোমেটিক, এবং এটির উদ্বোধন করা হয়েছে তিরুবনন্তপুরম এয়ারপোর্টে। সম্প্রতি প্রয়াত হওয়া ব্রিটিশ অভিনেত্রী দেম ম্যাগি স্মিথ কোন বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করেছেন? তোমরা ছবি দেখেই বুঝতে পারছো দেম ম্যাগি স্মিথ ইনি এই ভদ্রমহিলা যিনি হ্যারি পটারের পাশে রয়েছেন, এবং ইনি হ্যারি পটার এই চলচ্চিত্রে অভিনয় করেছেন। দেম ম্যাগি স্মিথ। অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের জন্য ই শ্রম ওয়ান স্টপ সলিউশন প্রকল্প চালু করলেন কে? অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের জন্য এই ই শ্রম ওয়ান স্টপ প্রকল্প চালু করলেন ডক্টর মনসুখ মান্ডভিয়া। ডক্টর মনসুখ মান্ডভিয়া ইনি চালু করেছেন এই প্রকল্পটি। অক্টোবর 2024-এ কোন দেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষণা করলো? অর্থাৎ এই রোগে আর ম্যালেরিয়ার উপক্রম হওয়ার সম্ভাবনা নেই। তো সেটি হলো ইজিপ্ট, ভারত নয় কিন্তু, সেটি হলো ইজিপ্ট। ইজিপ্টকে 2024 সালে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে কে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। শুধু তাই নয়, ভারতবর্ষের কথা মাথায় রাখবে, ভারতও কিন্তু 2030 সালের মধ্যে নিজেকে ম্যালেরিয়া মুক্ত করার লক্ষ্য নিয়েছে। ঠিক আছে, এটা ইন্ডিয়ার টার্গেট যে 2030 সালের মধ্যে ইন্ডিয়া নিজেকে ম্যালেরিয়া মুক্ত করবে সম্পূর্ণভাবে। 2024 থেকে 2027 সাল পর্যন্ত এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশন অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন গিরিশ চন্দ্র মুর্মু। গিরিশ চন্দ্র মুর্মু হচ্ছেন 2024 থেকে 2027 সাল পর্যন্ত এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশন এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন গিরিশ চন্দ্র মুর্মু। গিরিশ চন্দ্র মুর্মু এতদিন ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ছিলেন। এখানে লেখা রয়েছে বর্তমান, কিন্তু উনি বর্তমানে আর ভারতবর্ষের কন্ট্রোলার অডিটর জেনারেল নেই। কিছুদিন আগেই পরিবর্তন হয়ে নতুন একজন ব্যক্তি এসেছেন। তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভারতবর্ষের নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে হয়েছেন। এবং গিরিশ চন্দ্র মুর্মু এখন কোথায়? গিরিশ চন্দ্র মুর্মু এখন হয়েছেন এই যে এসওএসএআই এর যে চেয়ারম্যান, সেই পদে উনি নিযুক্ত হয়েছেন। 2023 ন্যাশনাল কিশোর কুমার অ্যাওয়ার্ড কাকে সম্মানিত করা হয়েছে? ন্যাশনাল কিশোর কুমার অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে রাজকুমার হিরানিকে। রাজকুমার হিরানি ইনি পেয়েছেন 2023 ন্যাশনাল কিশোর কুমার অ্যাওয়ার্ড। 2024 সালের হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? 2024-এর হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন মোহনজি। মোহনজি পেয়েছেন 2024 সালের হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড।
সম্প্রতি প্রকাশিত হওয়া মাউন্টেন ম্যামালস অফ দি ওয়ার্ল্ড বইটির লেখককে? এই বইটির লেখক হচ্ছেন M.K. রঞ্জিত সিং। M.K. রঞ্জিত সিং তিনি লিখেছেন মাউন্টেন ম্যামালস অফ দি ওয়ার্ল্ড। মাউন্টেন ম্যামালস অফ দি ওয়ার্ল্ড এই বইটি লিখেছেন M.K. রঞ্জিত সিং। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালের খো খো ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? স্পোর্টস ভেন্যুগুলোও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। তো 2025 সালের খো খো ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতবর্ষে। কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? ভারতবর্ষে অনুষ্ঠিত হতে চলেছে 2025-এর খো খো ওয়ার্ল্ড কাপ। ক্লাউডিয়া সেনবিয়াম কোন দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন? ক্লাউডিয়া সেনবিয়াম ইনি মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। ক্লাউডিয়া সেনবিয়াম মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট। আউট ফোর্সেস মেডিকেল সার্ভিসের প্রথম মহিলা ডাইরেক্টর, এটা আউট ফোর্সেস নয়, এটা আর্মড ফোর্সেস হবে। আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসেবে কে নির্বাচিত হলেন? আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসের প্রথম মহিলা ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন আরতি সারিন। আরতি সারিন, ডক্টর আরতি সারিন ইনি হয়েছেন আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসের প্রথম মহিলা ডাইরেক্টর। কোন দেশ সম্প্রতি চাগোস আইল্যান্ডের সার্বভৌমত্ব এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অধিকার মরিশাসের হাতে তুলে দিতে রাজি হলো? ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম এটি মরিশাসের হাতে তুলে দিতে রাজি হলো। ঠিক আছে, কোন আইল্যান্ড? চাগোস আইল্যান্ড। ভীষণ ইম্পর্টেন্ট, এটা ইন্টারন্যাশনাল জিওগ্রাফির দিক থেকে দেখতে গেলে এটি খুব ইম্পর্টেন্ট। চলে আসো পরের প্রশ্নে। কোথায় সম্প্রতি VSHORADS নামক অল্প দূরত্বে এয়ার ডিফেন্স সিস্টেম চালু হলো? এই যে VSHORADS এর একটি সম্পূর্ণ নাম আছে, সেটি এখানে না হয় বলছি না। এবং এই সিস্টেমটি, ডিফেন্স সিস্টেমটি চালু হয়েছে পোখরানে, রাজস্থানের পোখরানে। ঠিক আছে, এখানে টেস্ট হয়েছে এটির। ঠিক আছে, আচ্ছা, সম্প্রতি এটার নাম ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাকে সংক্ষেপে VSHORADS বলছে। কোন ভারতীয় মহিলা ফুটবলার প্রথম 50টি আন্তর্জাতিক গোল করেছেন? প্রথম 50টি আন্তর্জাতিক গোল করেছেন যে ভারতীয় মহিলা ফুটবলার, তার নাম বালা দেবী। বালা দেবী ইনি প্রথম 50টি আন্তর্জাতিক গোল করেছেন। কোন সংস্থা 2025 সালে দুবাইতে তাদের প্রথম আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র খুলতে চলেছে? আইআইটি মাদ্রাজ। আইআইটি মাদ্রাজ 2025 সালে দুবাইতে তাদের প্রথম আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র শুরু করতে চলেছে। ঠিক আছে, দেখো আর কিছু প্রশ্ন রয়েছে, অল্প কিছু প্রশ্ন। কোন ভারতীয় সংস্থা এবং আইআইটি দিল্লি একসঙ্গে অভেদ নামক একটি বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করতে চলেছে? অভেদ নামক বুলেট প্রুফ জ্যাকেটটি তৈরি করতে চলেছে ইন্ডিয়ান আর্মি। অভেদ নামক বুলেট প্রুফ জ্যাকেটটি তৈরি করতে চলেছে কারা? ইন্ডিয়ান আর্মি। ঠিক আছে, এই অভেদ নামক জ্যাকেটটি চালু করতে চলেছে। কাদের সাথে? আইআইটি দিল্লির সাথে। মাথায় রাখবে, জ্যাকেটটির নামও মাথায় রাখবে, সব কটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। অভেদ এই নামটা মাথায় রাখবে, যে কোনো একটা জিনিস তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নে জিজ্ঞাসা করতেই পারে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন দেশ সম্প্রতি চাঁদে বৈজ্ঞানিক গবেষণার জন্য লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন বা লুপেক্স মিশনের ঘোষণা করেছে? লুপেক্স মিশনের ঘোষণা করেছে ভারতবর্ষ, এবং এটি ইসরো এবং জাপানের যে স্পেস এজেন্সি জাক্সা তাদের একটি যৌথ মিশন। ইসরো এবং জাক্সার একটি যৌথ মিশন হচ্ছে এই লুপেক্স মিশন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, 2024 সালে শস্ত্র রামানুজন প্রাইজ কে জিতেছেন? 2024 সালের শস্ত্র রামানুজন পুরস্কার জিতেছেন আলেকজান্ডার ডুন। আলেকজান্ডার ডুন জিতেছেন 2024 সালের শস্ত্র রামানুজন পুরস্কার। কাজ ইন 2024 মিলিটারি এক্সারসাইজটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? কাজ ইন 2024 এই মিলিটারি এক্সারসাইজটি অনুষ্ঠিত হয়েছে উত্তরাখণ্ডে। কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তরাখণ্ডে। এই যে কাজ ইন এই মিলিটারি এক্সারসাইজটি বা সামরিক মহড়াটা, এটা কাজাখস্তান এবং ইন্ডিয়ার মধ্যে হয়। কোথায় কোথায়? কাজ ফর কাজাখস্তান, ইন্ড ফর ইন্ডিয়া, এই দুটো দেশের সেনাবাহিনী মিলে একটি সামরিক মহড়া করে, সেটার নামই কাজ ইন 2024, সেটি উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয়েছে। 2024 এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2024 সালের এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে কাজাখস্তানে। কোথায়? কাজাখস্তানে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। ভারত কি কি পুরস্কার পেয়েছে? ভারত এখানে 3টে ব্রোঞ্জ পেয়েছে। এক, ইন্ডিয়ার যে মেন্স টিম তারাও ব্রোঞ্জ পেয়েছে, ইন্ডিয়ান ওমেন্স টিম তারাও ব্রোঞ্জ পেয়েছে, এবং ওমেন্স ডাবলসে ঐহিকা মুখার্জি এবং সুতীর্থা মুখার্জি
তারা দুজনও কিন্তু তোমার ব্রোঞ্জ পেয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, 2024 সালের মিস ফেমিনা অ্যাওয়ার্ড কে জিতেছেন? 2024 সালের মিস ফেমিনা অ্যাওয়ার্ড জিতেছেন নিকিতা পারওয়াল। নিকিতা পারওয়াল ইনি জিতেছেন 2024 সালের মিস ফেমিনা অ্যাওয়ার্ড। ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর নতুন ডাইরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন? ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর নতুন ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন এস পরমেশ। এস পরমেশ হচ্ছেন ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর নতুন ডাইরেক্টর জেনারেল, ইন্ডিয়ান কোস্ট গার্ড। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কাকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশনের স্পেস অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশনের এই স্পেস অ্যাওয়ার্ডটি যিনি পেয়েছেন তার নাম এস সোমনাথ। তোমরা জানো এনাকে, ইনি ইসরোর চেয়ারম্যান। এবং কেন পেয়েছেন? চন্দ্রযান 3-এর সাফল্যের জন্য ইনি এই পুরস্কারটি পেয়েছেন। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশনের স্পেস অ্যাওয়ার্ড এই পুরস্কারটি পেয়েছেন। তোমাদের আরও একবার বলবো, তোমরা এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে গেলে এবং আরও বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত ইনফরমেশন পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা অনায়াসেই ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারবে। এছাড়া যদি তোমাদের কোনো রকম ডাউটস বা কোয়েরি থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে জানিও। চলে আসি আজকের ক্লাসের শেষ প্রশ্নে। শেষ প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি মাল্টিপারপাস জাহাজের নাম কি? মাল্টিপারপাস ভেসেল বা মাল্টিপারপাস জাহাজের নাম কি? তার নাম হচ্ছে সামর্থক। সামর্থক হচ্ছে ভারতবর্ষের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি মাল্টিপারপাস জাহাজ। তো এই ছিল আমাদের অক্টোবর 2024-এর মোস্ট ইম্পর্টেন্ট বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে প্রিপেয়ার করে নিলে তোমাদের যে সামনে এনটিপিসির এক্সাম আসছে এবং 2025-এ এসএসসির যে সমস্ত এক্সামগুলো আসছে, সমস্ত এক্সামগুলোর জন্য তোমরা ভীষণভাবে বেনিফিটেড হবে। তোমাদের এই যে সামনে যে তোমার পরীক্ষাগুলো আছে, সবটা পরীক্ষার দিক থেকে দেখতে গেলে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো প্রত্যেকে, বাই বাই।